কখনো কি এটা মাথায় এসেছে যে বাজার থেকে ঝকঝকে নতুন এক টেরাবাইটের হার্ড ড্রাইভ কিনে আনার পর কম্পিউটারে লাগিয়ে দেখা যায় ওটা আসলে 931 জিবি? বাকি গিগাবাইটগুলো গেল কোথায়? চলুন আজ কম্পিউটারের এই খুব সাধারণ কিন্তু মজার রহস্যটার সমাধান করা যাক। হ্যাঁ, এই প্রশ্নটা নতুন একটা হার্ড ড্রাইভ বা এসএসডি কেনার পর সবারই এই অভিজ্ঞতা হয়। প্যাকেটের গায়ে যা লেখা কম্পিউটারে তার চেয়ে কম জায়গা দেখা যায়। কেন এই গরমিল? এই যে একটা খুব কমন কিন্তু বেশ হতাশাজনক প্রশ্ন, আজ আমরা এর উত্তরই খুঁজে বের করব। তো আমাদের প্রথম অংশে আমরা এই হারিয়ে যাওয়া স্টোরেজ স্পেসের পেছনের কারণটা খুঁজে বের করব। আসলে কিন্তু কিছুই হারায়নি, এটা পুরোটাই গণিতের একটা মজার খেলা। আচ্ছা, এই স্লাইডটাই কিন্তু পুরো রহস্যের মূল চাবিকাঠি। দেখুন, হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ যারা বানায় তারা স্টোরেজ হিসাব করে ডেসিমাল সিস্টেমে, মানে 10-এর গুণিতকে। তাদের কাছে 1 কিলো মানে 1000। কিন্তু আমাদের কম্পিউটার মানে উইন্ডোজ বা অন্য অপারেটিং সিস্টেম সবকিছু হিসাব করে বাইনারি সিস্টেমে, মানে 2-এর গুণিতকে। আর কম্পিউটারের ভাষায় 1 কিলো মানে হলো 1024। এই ছোট পার্থক্যটাই টেরাবাইট বা গিগাবাইটের মতো বড় ইউনিটে গিয়ে বিশাল একটা ব্যবধান তৈরি করে ফেলে। এই উদ্ধৃতিটা ব্যাপারটা আরও পরিষ্কার করে দিচ্ছে, তাই না? এটা শুধু গণিতের একটা পার্থক্যই না, এর পেছনে কিন্তু একটা সোজাসাপটা ব্যবসায়িক কারণও আছে। আসলে কম স্টোরেজ দিয়ে বেশি দেখানোর এটা একটা সহজ উপায়, যা মার্কেটিংয়ের জন্য বেশ সুবিধাজনক। এখানে একটা দারুণ তথ্য জেনে রাখা ভালো। প্রযুক্তিগতভাবে 1024 বাইটকে কিন্তু কিলোবাইট বলাটা ঠিক না। এর আসল নাম হলো কিবি বাইট বা কেআইবি। আর 1000 বাইটকে বলা হয় কিলোবাইট বা কেবি। একইভাবে মেগাবাইটের জন্য আছে মেবি বাইট আর গিগাবাইটের জন্য গিবি বাইট। যদিও আমরা কথায় কথায় এগুলো ব্যবহার করি না, কিন্তু পার্থক্যটা জানা থাকলে বিষয়টা বুঝতে সুবিধা হয়। চলুন এবার এই আলোচনার সবচেয়ে কাজের অংশে আসা যাক। বিশেষ করে যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অংশটা কিন্তু খুবই দরকারি, কারণ এই মেমোরির হিসাব থেকে প্রায় সরাসরি প্রশ্ন চলে আসে। এই স্লাইডের চার্টটা একটু ভালোভাবে দেখে নিন। এটাই হলো কম্পিউটারের হিসাব করার আসল সিস্টেম। পরীক্ষার সঠিক ক্যালকুলেশনের জন্য এটাই কিন্তু মূল সূত্র। দেখুন, প্রত্যেকটা ইউনিট তার আগের ইউনিটের ঠিক 1024 গুণ। বিট থেকে শুরু করে টেরাবাইট পর্যন্ত সম্পর্কটা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। এখন একটা বাস্তব উদাহরণ দেখা যাক, যেটা প্রায়ই পরীক্ষাতে আসে। ধরুন প্রশ্ন করা হলো 500 গিগাবাইটে কত বাইট। হিসাবটা কিভাবে করতে হবে? খুব সোজা, আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জিবিকে 1024 দিয়ে গুণ করে মেগাবাইটে নেব, তারপর সেটাকে আবার 1024 দিয়ে গুণ করে কিলোবাইটে, এবং সবশেষে আরও একবার 1024 দিয়ে গুণ করে বাইটে রূপান্তর করব। এই পদ্ধতিটা মনে রাখলে যে কোনো হিসাব নিমিষেই করা সম্ভব। এতক্ষণ আমরা কথা বললাম স্টোরেজের পরিমাণ বা সাইজ নিয়ে, কিন্তু একটা কম্পিউটারের পারফরম্যান্সের জন্য শুধু জায়গা থাকলেই তো হবে না। সেই জায়গা থেকে ডেটা কত দ্রুত আনা নেওয়া করা যায়, মানে গতিও কিন্তু ভীষণ জরুরি। চলুন এবার স্টোরেজের গতি নিয়ে কথা বলা যাক। এখানেই চলে আসে মেমোরি হায়ারার্কি বা মেমোরি স্তরবিন্যাসের ধারণাটা। মানে কম্পিউটারের সেরা পারফরম্যান্স পেতে হলে গতি, আকার আর খরচের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। ব্যাপারটা হলো, যে মেমোরি যত ফাস্ট সেটার সাইজ তত ছোট আর দামও অনেক বেশি। আবার যে মেমোরির সাইজ অনেক বড় সেটা তত স্লো আর সস্তা। এই স্লাইডটা সেই গতির সিঁড়িটাই দেখাচ্ছে। একদম চূড়ায় মানে সিপিইউর সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, যার সবচেয়ে দ্রুত গতির। এর ঠিক পরেই আসে ক্যাশ মেমোরি, তারপর র্যাম, আর একদম নিচে মানে সবচেয়ে দূরে আর সবচেয়ে ধীর গতির হলো আমাদের হার্ড ড্রাইভ বা এসএসডির মতো সেকেন্ডারি স্টোরেজ। সিপিইউ থেকে দূরত্ব যত বাড়ে মেমোরির গতিও তত কমে যায়। এখন প্রশ্ন হলো, এই যে বিভিন্ন গতির আর বিভিন্ন আকারের মেমোরি, এরা সবাই মিলে একসাথে কাজ করে কিভাবে? ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা একটা মেকানিকের ওয়ার্কশপের উদাহরণ ব্যবহার করব। এই উপমাটা দিয়ে প্রতিটি মেমোরির কাজ খুব সহজে মনে রাখা যাবে। আমাদের শেষ অংশে আমরা মেমোরি হায়ারার্কির এই মূল চরিত্রগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ওয়ার্কশপের ভেতরে ঢোকা যাক। আমাদের ওয়ার্কশপের উদাহরণে রেজিস্টার হলো মেকানিকের একদম হাতে থাকা যন্ত্রপাতিটা, যেটা দিয়ে সে ঠিক ওই মুহূর্তে কাজ করছে। এটাও অবিশ্বাস্য রকমের দ্রুত, কিন্তু এর ধারণ ক্ষমতা খুবই কম। সিপিইউ সরাসরি এখান থেকেই ডেটা নিয়ে কাজ করে। আর ক্যাশ মেমোরি,
ওটা হলো মেকানিকের ঠিক পাশে টুল বক্সটা, যেখান থেকে প্রায়ই লাগতে পারে এমন যন্ত্রপাতি সে হাতের কাছেই পেয়ে যায়, ফলে তাকে বারবার ওয়ার্কশপের বড় তাকের কাছে দৌড়তে হয় না। ক্যাশ ঠিক এভাবেই সিপিইউ এর প্রয়োজনীয় ডেটা আগে থেকে নিজের কাছে রেডি রাখে, আর এতে অনেকটা সময় বেঁচে যায়। আর র্যাম হলো ওয়ার্কশপের ওই বড় তাকটা, যেখানে কাজের জন্য দরকারি সব যন্ত্রাংশ রাখা আছে। এটা মূল গুদাম, মানে সেকেন্ডারি স্টোরেজের চেয়ে অনেক ফাস্ট, কিন্তু হাতের যন্ত্র বা কাছের টুল বক্সের মতো ততটা ফাস্ট না। যখনই কোনো অ্যাপ বা প্রোগ্রাম চালু করা হয়, সেটা হার্ড ড্রাইভ থেকে সোজা এই র্যামে চলে আসে। এখন চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। ক্যাশ আর র্যামের পেছনের প্রযুক্তি কিন্তু এক না। ক্যাশ মেমোরিতে ব্যবহার করা হয় SRAM বা স্ট্যাটিক র্যাম। এটা খুবই ফাস্ট আর অনেক দামি। অন্যদিকে আমাদের কম্পিউটারের প্রধান মেমোরি বা র্যামে ব্যবহার করা হয় DRAM বা ডাইনামিক র্যাম, যেটা তুলনামূলকভাবে কিছুটা স্লো এবং সস্তা। এই টেবিলটা তাদের মধ্যে মূল পার্থক্যগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছে। সুতরাং পুরো ব্যাপারটার সারমর্ম হল একটা ভারসাম্য। কম্পিউটারের মেমোরি জগতে গতি, খরচ আর ধারণ ক্ষমতার মধ্যে একটা লেনদেনের সম্পর্ক আছে। কম্পিউটার এই সবগুলো স্তরকে একসাথে ব্যবহার করি সবচেয়ে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে, যাতে খরচটাও আয়ত্তের মধ্যে থাকে। এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। যেহেতু ডেটার পরিমাণ দিন দিন বাড়ছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর জন্য আরও বেশি পাওয়ার লাগছে, কম্পিউটিং আর মেমোরি প্রযুক্তির ভবিষ্যৎ কী হতে পারে? এই মেমোরির সিঁড়িতে কি সামনে নতুন কোনো ধাপ যুক্ত হবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।